আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা, এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই। বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। এখন বড় বড় ইউটিউবাররাও কেন ওনার কাছে ক্ষমা চাচ্ছে? কিছু করার নাই, কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে এখনকার বাস্তব প্রেক্ষাপট, এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। মা তুমি কোথায় গেছেন মা? আমাদের দেখি আপনি ইনশাল্লাহ দেশে আসবেন মা। আপনার অপেক্ষায় আমরা আছি, যতই হামলা হোক, যতই আমাদের রক্ত ঝরুক। ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে, রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী, রক্তপাত অনিবার্য। সেই রক্তপাতে আরো কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না, তবে এই কথা তো সত্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে, মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। অ্যাজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই, এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, এখন আলোচনায় কেন নাসির মোড়ল আসুন। এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোড়ল নামক একজন, তার বাড়ি আবার গাজীপুরে। আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন। হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকারনাইন শায়ের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল? তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। তো ফেসবুকে নাসির মোড়লের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি, দলীয় পদবি লেখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকারনাইন শায়ের, তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ, ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোড়লের এলাকা, একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোড়লরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শায়ের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোড়লই মূল ক্যারেক্টার, বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা। এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি। এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন। আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাতের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে। এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা হাসনাতের উপর হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক, অথবা আদালতে থাকা একজন আসামিরে ধৈরা পিটানো হোক, সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ।
এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে, তবে এর আগেও 2বার হামলা হয়েছে, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষু ছিল, যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি, হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে, যে কোনোভাবেই ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই পোলাপাইনগুলো আমাদের সাথে থাইকা খাইয়া মধু টধু খাইলো, কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে। ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না। ইদানিং অনেকেই দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। এটা চাওয়ার মেইন কারণটা কি? শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য অনেক ভালো প্রধানমন্ত্রী ছিল? শেখ হাসিনা মন্দের ভালো ছিল এই দেশের জন্য, দেশ অনেক শান্তিতে ছিল, কঠোরভাবে সকল কিছু দমন করতে পেরেছে এবং দেশের সার্বভৌমত্ব যাতে হুমকি হবে সেই দিকেই তিনি কিন্তু কঠোর ছিলেন এবং দেশের মধ্যে যুদ্ধ অবস্থা হওয়ার কোনো আশঙ্কাও ছিল না। জনগণ এসব মাথায়ও কিন্তু হেডেক ছিল না, কিন্তু যে কোনো সরকার আসলেই শেখ হাসিনা ছাড়া এবং আওয়ামী লীগ ছাড়া একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়, মাথার মধ্যে একটা হেডেক চলে আসে যে কখন যুদ্ধ হয়ে যায়, কখন মিজেল পড়ে, কখন আমাদের সার্বভৌমত্বের হুমকি হয়ে যায়। সেটা সকল কিছু এখন সবাই পরিলক্ষিত হয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। আপনিই ভালো ছিলেন, আপনি এই দেশের জন্য ঠিক ছিলেন, অন্তত মন্দের ভালো, আপনার কোনো অন্য অপশন নাই, আপনি বেটার, আপনি শেষ অপশন। সেই কারণেই গোলাম মাওলা রনি বলেন, মাসুদ কামাল বলেন, ইনিয়ে বিনিয়ে সিস্টেমেটিক ভাবে বলতেছে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। আরো অনেকেই আছে এইরকম ভাবে ক্ষমা চাচ্ছে। কিছু করার নাই, কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে এখনকার বাস্তব প্রেক্ষাপট, এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। কারণ আর কোনো অপশন দেখতে পাচ্ছে না বাংলাদেশের মানুষ। শেখ হাসিনার মতো আয়রন লেডি বাংলাদেশের মতো দেশের জন্য 100% প্রযোজ্য, ওনার হাতেই দেশ নিরাপদ, উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে। দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন, রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক, আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্ম সূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে, তার চাকরি জীবন শেষ হবে, সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে, কিন্তু তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে, এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক, যা দিয়ে হোক, আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে, আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই এবং একক ছাতা হিসাবে উনিই আছেন। আর উনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ উনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে, শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে। আমি খুব শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েশই আছেন, ভালো পয়সা করি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতায় উনি বাংলাদেশে অবস্থান করছেন। আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা ফন্দি দিয়েছে বিএনপিকে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন, আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে। সেই কারণে মানে সেনা প্রধানের ওই হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আরেকটা খায়েশ আছে, সেই খায়েশটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে, তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আবার 3 বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন, কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবেন না সে 100% শিওর। সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে, পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 বছরের জন্য আবার এক্সটেনশন করে আরো 3 বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই হয়তোবা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিলে ওই 3 বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি 5 বছর যদি উনি সেনাপ্রধান, আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল 5 বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে প্রয়োজনে উনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন, যেহেতু এটা আওয়ামী লীগটা উনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল। প্রিয় দর্শক, সেনাপ্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, সে নির্বাচন করেন। আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে, আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন, যে চলে যাবেন, সে নির্বাচন করে যান পরবর্তী সেনাপ্রধান পাকিস্তানে কে হবে। সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়ার নাই। পাকিস্তানের রানিং সেনাপ্রধানই নির্বাচন করে পরের সেনাপ্রধান কে হবে, আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী জাস্ট
ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন। আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান যিনি প্রধানমন্ত্রী তার মাধ্যমে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার আছে তার মাধ্যমে। তো প্রতিরক্ষা মন্ত্রী আর আলাদা হয় না বাংলাদেশে, সেটা প্রধানমন্ত্রী মানে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন, আর এখন বর্তমানে প্রধান উপদেষ্টার হাতে আছে। তাই বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচন হয় বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে থাকেন তিনি দায়িত্ব দেন যে কতজন মানে সিনিয়র আছে, মানে সম্ভাবনাময় সেনাপ্রধান হওয়ার মতন আছে 5 জন 7 জনের নামের লিস্ট দিতে। তখন তারা এই নামের লিস্টটা দেন। নামের লিস্টটা যখন দেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তখন এই গোয়েন্দা সংস্থাগুলা 5 জনের নাম দিল, 7 জনের নাম দিল, তখন গোয়েন্দা সংস্থার ওদেরকে রাষ্ট্রের প্রধান জিজ্ঞাসা করে তুমি যে তার নামটা দিলা তার নাম কারণ কি, মানে তাদের কি যোগ্যতা আছে কি অযোগ্যতা আছে। তখন এই কারণ দোষিয়ে প্রত্যেকটা সংস্থা থেকে সংস্থার প্রধান একটা করে লেটার দে, প্রত্যেকের বিবরণী দে, লাইফ জীবন হিস্টোরি দে। তারপরে আবার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর যে রুলসে তাদের চাকরি জীবন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত তাদের গুডনেস কি আছে ব্যাডনেস কি আছে সেই হিস্টোরিটা দেখেন। ওই হিস্টোরি দেখে আর গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলা দেখে তারপরে উনি বিবেচনা করেন এই 5 জন থেকে কাকে নেওয়া যা বা এই 7 জন থেকে কাকে সেনাপ্রধান বানানো যা। তাই রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেনাপ্রধান বানান বাংলাদেশে। তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেনাপ্রধান বানাবেন ওয়াকারুজ্জামানের পরে একজন ভারত বিরোধী মানুষকে। এই বিষয়টা ভারতও জানে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জানে, আওয়ামী লীগের শেখ হাসিনাও জানে, সবাই জানে। কিন্তু ওয়াকারুজ্জামান এখন কিছু খেলা খেলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন, পাশে শক্তি দেখাবেন এবং এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে সবার সাথে আছেন। এরকম একটা পরিবেশ উনি তৈরি করার জন্য সবার তলে তলে সবার সাথে সুসম্পর্ক করার জন্য চেষ্টা করছেন।